ইদানিং বউ ঘন ঘন বাপের বাড়ি যাচ্ছে। আমি বাদে বাড়ির কারোরই ব্যাপারটা পছন্দ হচ্ছে না। আমার মা বাবা ভাই বোন সহ আশেপাশের সকলের ধারণা আমার বউ পরক্রিয়া করছে। তবে আমি খুব খুশি। বউ বাড়ি থাকলে সারাক্ষণ খিটখিট করতে থাকে। অফিসে দেরি হয়ে গেল, কত রাত হয়ে গেছে, এখনও খেতে এলে না কেন, কত কি। মাঝে মধ্যে দু একজন এসে এটাও বলে তারা নাকি আমার বউকে কোনো ছেলের সাথে অন্তরঙ্গ হয়ে রাস্তা দিয়ে চলাচল করতে দেখেছে। এই তো সেদিন পাশের বাড়ির শিউলি ভাবি দৌড়ে এসে আমাকে জানালো সে নাকি আমার বউকে কোনো ছেলের সাথে দোকানে বসে চা খেতে দেখেছে। ছেলেটা বইয়ের চায়ের কাপে ফু দিয়ে দিচ্ছিল। ওনার কথায় আমি তেমন প্রতিক্রিয়া দেখাইনি। এসব লোকের নিজের কোনো কাজ নেই, এদের কথায় কান দিতে নেই। শিউলি ভাবি নিজের মতো কিসব বিড়বিড় করতে করতে চলে গেলেন। আজও বউ বাপের বাড়ি যাবে। বুধবার বাড়ি ফিরেছে, আজ রবিবার। সকাল থেকে সে রান্নাঘরে ভীষণ ব্যস্ত। যে ৩-৪ দিন বাপের বাড়িতে থাকবে সব কয়দিনের তরকারি আজ রান্না করে ফ্রিজে রেখে যাবে। আমি সময় সময় গরম করে খেয়ে নেব। দু এক বেলার খাবার কম পড়লে উপবাস করতে হবে। আগে মা বাবা, ছোট বোন, ছোট ভাই, তার বউ সবার সাথে এক সংসারেই ছিলাম। কিন্তু মিতার বাপের বাড়ি যাওয়ার সূত্র ধরে এখন আমাদের টোনাটুনি সংসার। বউ রোজ রোজ সংসার ফেলে বাপের বাড়ি গেলে সংসারের কাজ কে করবে? তাদের কেন এত দায়? অথচ মিতা বাপের বাড়ি গেলে লোক বলতে আমি একা। মিতা সব কাজ শেষ করে আমার কাছে এলো। আমি মোবাইল নিয়ে ফেসবুক রাজ্য জয় করতে ব্যস্ত। মিতা ভালো মন্দ কিছুই বলল না, শুধু মানিব্যাগ থেকে 500 টাকার নোটটা বের করে নিয়ে নিজের মতো চলে গেল। দরজা দিয়ে বের হতে হতে বলল, সময় মতো খেয়ে নিও। আমি হা কিছুই বললাম না। মিনিট দুয়েক পরে ছোট বোন পুতুল এসে বলল, ভাই আর মানিব্যাগ তার বইয়ের জন্য উন্মুক্ত হয়ে আছে, আর আমাদের বেলার কোনো টাকা পয়সা নেই। মোবাইল থেকে চোখ সরিয়ে বোনের দিকে তাকালাম। মুচকি হেসে বললাম, তোর জন্য কি আমার মানিব্যাগ উন্মুক্ত ছিল না কখনো? পুতুল মুখ ভেঙচি দিয়ে বলল, সে তোমার বউ আসার আগে ছিল, এখন তো তুমি বউ নিয়েই ব্যস্ত। বউকে নিয়ে আলাদা সংসার পেতেছ। প্রচণ্ড বিরক্ত লাগলো পুতুলের কথায়। সবেমাত্র ক্লাস 10-এ পড়ে। কথা শুনে মনে হচ্ছে সামনে একটা কুচুটে বুড়ি দাঁড়িয়ে আছে। তোর প্রতি মাসে টিউশন ফি 3000 টাকা আমিই দিচ্ছি এখন, আর আমার বই আমাকে বলেছে তোকে একটু বেশি টাকা দিতে। কত সময় কত জিনিসের প্রয়োজন হয়, সব সময় কি টাকা চাইতে পারি নাকি? সেই সুবাদে তুই 700 টাকা হাত খরচ পাস আমার কাছ থেকে। পুতুল চুপ করে দাঁড়িয়ে রইল কিছু সময়, তারপর নিজের মতো চলে গেল। ভেবেছিলাম ব্যাপারটা এখানে শেষ, কিন্তু মিনিট 5 পর মা এসে বললেন, তুই তোর ওই বইয়ের জন্য আমার মেয়েকে কিছুই বলবি না। নিজের বউকে সামলাতে পারিস না, আবার আমার মেয়েকে বাজে কথা বলিস। মায়ের সাথে ছোট ভাই সুর মিলিয়ে বলল, তোমার বউকে সামলে রাখো, আমাদের জ্ঞান দিতে হবে না। মুচকি হেসে বললাম, তোদের কাছে কি জ্ঞান চেয়েছি নাকি? আমি তোদের ঘরে যাইনি, তোরা সবাই এসেছিস। ছোট ভাইয়ের বউ উপহাস করে বলে উঠল, ভাইয়া, ভাবির পরক্রিয়া ধরা পড়লে যেন আপনাকে আফসোস করতে না দেখি। কি জানো তো শেফালি, পরক্রিয়া করতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। ঘরের কোণে দাঁড়িয়ে চুমু ছুঁড়েও পরক্রিয়া করা যায়। শেফালি আমার কথা শুনে আঁতকে উঠল হয়তো। তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। ছোট ভাই ব্যঙ্গ করে বলল, নিজের বউকে পরক্রিয়া বন্ধ করতে পারে না, আবার অন্যের বউকে জ্ঞান দেয়। ভাইকে আর কিছুই বললাম না। মায়ের দিকে তাকিয়ে বললাম, তোমার ছেলে মেয়ে যদি দ্বিতীয়বার আমার বউয়ের চরিত্র নিয়ে দোষ দেয়, তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তোমরা আমার একান্ত আপন বলে এত কথার পরেও এখানে থাকি। তবে মিতাও আমার স্ত্রী, তার সম্মান বজায় রাখা আমার দায়িত্ব। মা চোখ গরম করে ঘর থেকে বেরিয়ে গেলেন, সাথে বাকিরাও। দুদিন পর আজ মিতা বাড়িতে এসেছে। বিকালে আসা থেকে কী সব রান্না করে চলেছে। আমি বারান্দায় বসে গল্পের বই পড়ছি। এমন সময় মিতা 1 কাপ চা নিয়ে এসে আমাকে বলল, এখনও তুমি বাচ্চাদের গল্পের বই পড়ো? তুমি কি আর বড় হবে না? যার বউ তাকে সময় দেয় না সে কি করবে আর বলো? মিতা আমার কথায় কিছুটা চুপসে গেল।
পাশে বসতে বসতে বলল, সবার মতো তুমিও কি বিশ্বাস করো আমি পরক্রিয়া করি? কখনোই না, আমি বিশ্বাস করি তোমায়। তাছাড়া আমি জানি আমার শ্বশুর আব্বু প্যারালাইজড। কয়েকদিন ধরেই শাশুড়ি মায়ের টাইফয়েড দেখা দিয়েছে। বাড়িতে মানুষ বলতে শুধুমাত্র তারা দুজন। তুমি না গেলে ওনাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। মিতা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। আমি চুপচাপ ওর চুলে বিলি কেটে দিতে লাগলাম। মেয়েটা কত সুন্দর একসাথে দুইটা বাড়ি সামলাচ্ছে। আমার শ্বশুর আব্বু 2 বছর ধরেই প্যারালাইজড। গত 2 মাস ধরে শাশুড়ি মায়ের জ্বর থাকে। ডাক্তার জানিয়েছেন ওনার টাইফয়েড হয়েছে, কিছুদিন বিশ্রামে থাকতে হবে। ওনাদের ওই একটাই মেয়ে মিতা, আর কোনো সন্তান নেই। মিতা না গেলে ওনাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। মিতার অজান্তেই আমি ওনাদের একজন সহযোগী লোক রেখে দিয়েছি। কয়েকবার আমাদের বাড়িতে এসে থাকতে অনুরোধ করেছি, কিন্তু ওনারা কিছুতেই মেয়ের বাড়িতে এসে থাকবেন না। আমাকে অনুরোধ করতে নিষেধ করেছেন। শুধু এতটুকু দাবি, মিতা যেন ওনাদের একটু দেখে আসে। এই জন্যই মিতা রোজ রোজ বাপের বাড়ি যায়, ওনাদের সাথে সময় কাটিয়ে আসে। কিন্তু মিতা রোজ রোজ বাপের বাড়ি যাওয়াটা আমার বাড়ির লোকের পছন্দ নয়। আমার বাবা যখন অসুস্থ ছিল, মা থাকার পরেও মিতা নিজের হাতে সব সেবা করেছে। খাইয়ে দেওয়া, হাত পা মালিশ করা, নখ কেটে দেওয়া, পত্রিকা পড়ে শোনানো, এমন নানান কাজ। মিতা বাড়ির বড় বউ, সংসারের সব কাজ সামলেই বাবার সেবা করতে হয়েছে ওকে। মা তখন পুতুলকে নিয়েই বেশি ব্যস্ত থাকতেন। এত কাজ করতে গিয়েও যে মেয়েটা কখনো অভিযোগ করেনি, আজ তার বাপের বাড়ি যাওয়া নিয়ে তাকে কিছু বলা মানায় না আমার। ও আমার পরিবারের জন্য অনেক কিছুই করেছে, কিন্তু আমি তেমন কিছুই করতে পারিনি। তবুও সামান্য চেষ্টা করি ওকে সাপোর্ট দিয়ে। মিতার গালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিতে দিতে বললাম, বউ শোনো, আমি বিশ্বাস করি তোমায়। উত্তরে মিতা কিছুই বলল না, শুধু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। আমিও আর কিছু বললাম না, শুধু মুচকি হাসলাম।